হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইন্টারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের আগামীকালকে এমডিসি পেপার পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা আছে। আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা শেষবারের মতো এই প্রশ্নগুলো দেখে যাও এবং তোমাদের এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট। অর্থাৎ তোমাদের প্রথম যে প্রশ্নটা ম্যান অ্যান্ড নেচার থেকে, তোমাদের প্রথম যে প্রশ্নটা আছে মানবাধিকারের অর্থ ও প্রকৃতি বা প্রাসঙ্গিকতা বর্ণনা দাও। তোমাদের প্রথম 1 নং প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের মানবাধিকারের অর্থ প্রকৃতি বা প্রাসঙ্গিকতা তোমাদের আসতে পারে। ঠিক আছে, প্রথমত তোমরা পয়েন্ট করে লিখবে, ইহার প্রকৃতি সর্বজনীন, পৃথিবীর সকল দেশের প্রধান লক্ষ্য মানবিক কল্যাণ সাধন। এক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলের মৌলিক স্বাধীনতা ও মানবিক অধিকার রক্ষায় এক সর্বজনীন উদ্যোগ দেখা যায়। সম্মিলিত জাতিপুঞ্জের 1948 সালের মানবাধিকারের বিশ্ব ঘোষণাপত্রে মানবাধিকারের বিশ্বজনীন অধিকার বলে উল্লেখ করা হয়েছে। তোমাদের এমসিকিউ যদি থাকে তাহলে এই প্রশ্নগুলো তোমাদের দিতে পারে যে সম্মিলিত জাতিপুঞ্জ মানবাধিকারের বিশ্ব ঘোষণা কত সালে উল্লেখ করা হয়েছিল, তাহলে 1948 সালে। সম্মিলিত জাতিপুঞ্জের সনদের প্রস্তাবনায় বলা হয় যে একটা বিষয় তোমরা কেউই ভিডিওটি স্কিপ করবে না, কারণ তোমাদের এখানে অনেক ইনফরমেটিভ তোমাদের এখানে আপডেট রয়েছে এবং তোমাদের গুরুত্বপূর্ণ নোটস এবং প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, জাতিপুঞ্জ মৌল মানবিক অধিকার, মানুষের মর্যাদা ও মূল্য এবং সকল জাতির স্ত্রী পুরুষের সমান অধিকারের প্রতি আস্থা রাখার প্রতিজ্ঞা করছে। তোমরা পারলে স্ক্রিনশট করে রাখতে পারো, কারণ এখানে শেষ মুহূর্তে আমি যে প্রশ্নগুলো রেখেছি খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে দ্বিতীয়ত, মানবিক অধিকারকে হস্তান্তরিত করা যায় না, তবে একজন দুষ্কৃতী কখনোই একজন সৎ ব্যক্তির ন্যায় মানবিক অধিকার ভোগ করতে পারে না। তৃতীয়ত, মানবাধিকার একটি প্রগতিশীল ইতিবাচক অধিকার, যার মাধ্যমে প্রতিটি মানুষের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সকল প্রকার বৈষম্যের অবসান করে সমান সুযোগ সুবিধা সুনিশ্চিত করতে প্রচেষ্টা করা হয়। তারপরে চতুর্থ, মানবাধিকারের স্বাভাবিক অর্থে ব্যাখ্যা করা যায়, কারণ মানবাধিকারগুলো মানুষ জন্মগতভাবে লাভ করে। এখানে এমনভাবে আমি তোমাদের পয়েন্টগুলো দিয়েছি, তোমরা এইভাবে লিখলে তোমরা কিন্তু 10 মার্কের মধ্যে মিনিমাম তোমরা 8 থেকে 9 পাওয়ার কিন্তু তোমরা চান্স থাকবে তোমাদের। তারপরে মানবাধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষের জীবন রাষ্ট্রের ক্ষমতাকে নিয়ন্ত্রিত করা হয়। ষষ্ঠত, মানবাধিকার পৃথিবীর শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করে। সপ্তমত, মানবাধিকার ব্যক্তি ও ব্যক্তিসমূহের দ্বারা গঠিত গোষ্ঠীর অধিকার পালন করে। মানবাধিকারের স্বীকৃতি জাতীয় ও আন্তর্জাতিক উভয় স্তরে পরিলক্ষিত হয়। নবমতম, মানবাধিকারের স্বীকৃতির প্রয়োজনীয়তার কারণ হলো কোনোরকম বৈষম্যহীন মানুষের রয়ে মর্যাদা, সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা। তারপরে 10 নম্বর, মানুষের বেঁচে থাকার জন্য মানবাধিকারকে যথেষ্ট প্রয়োজনীয় বলে উল্লেখ করা হয়। তারপরে 11 নং, সকল স্তরের সকল কর্তৃপক্ষ সর্বস্তরের মানবাধিকার সংরক্ষণ ও বলবৎকরণ করবে। দ্বাদশ, মানবাধিকার বাস্তবায়নে কমিশনের ভূমিকা থাকে। আন্তর্জাতিক ক্ষেত্রে জাতিপুঞ্জের অধীনে মানবাধিকার কমিশনে জাতীয় স্তর গঠিত হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়েছে, এমনকি রাজ্য স্তরও রাজ্য মানবাধিকার কমিশনও গঠিত হতে দেখা যায়। তারপর শেষের দিকে উপসংহার পরিশেষে বলা যায়, তোমরা লিখবে, মানবাধিকার সংক্রান্ত বিশ্ব ঘোষণা পৃথিবীর সকল মানুষের মনে একটি সদর্থক আশার সঞ্চার করেছে, যার ফলস্বরূপ মানুষ নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে। আবার সমাজের প্রতিভার কর্তব্য সম্পর্কে তাকে সজাগ করা ব্যাখ্যা করা হয়েছে মানবাধিকার সংক্রান্ত বিশ্ব ঘোষণাপত্রে। তারপরে নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমে ইন্ট্রোডাকশন দিতে হয়, ভূমিকা। দেখো, 1913 সালের মানবাধিকার সুরক্ষা আইনের অধীনে প্রতিষ্ঠিত ভারতের জাতীয় মানবাধিকার কমিশন, ন্যাশনাল হিউম্যান রিসার্চ কমিশন, দেশে মানবাধিকারের জন্য একটি নজরদারি সংস্থা হিসেবে কাজ করে। তাহলে মানবাধিকারের সুরক্ষার আইন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1993 সালে। তোমাদের এমসিকিউ আসতে পারে, যার প্রাথমিক কাজ হলো ভারতীয় সংবিধান দ্বারা নিশ্চিত মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করা এবং প্রতিকারমূলক পদক্ষেপের সুপারিশ করা। এটি একটি দেওয়ানি আদালতের মতো ক্ষমতা রাখে, যাতে সাক্ষীদের তলব করা যায় এবং কার্যকরভাবে
তদন্ত পরিচালনার জন্য প্রমাণ সংগ্রহ করা যায়। তারপর এখানে এনএইচআরসির সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে। এনএইচআরসিতে একজন চেয়ারপারসন, যিনি সাধারণত একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারক এবং ভারতের, তুই যেমন আস্তে আস্তে বুঝি তো ভিডিওটা শোনা যায়নি কদি, ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত বেশ কয়েকজন সদস্য থাকেন। ক্ষমতা কার্যাবলী তোমরা লিখবে। এনএইচআরসি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করতে পারে, যেমন নির্বিচারে গ্রেপ্তার, হেফাজতে নির্যাতন, পুলিশি বর্বরতা এবং বর্ণ, ধর্ম ও লিঙ্গের ভিত্তিতে বৈষম্য। 2 নম্বর, সমান আদেশ জারি। সাক্ষীদের তলব করার, প্রমাণ সংগ্রহ করার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারি কর্তৃপক্ষকে আদেশ জারি করার ক্ষমতা এর রয়েছে। 3, আইন পর্যালোচনা। এনএইচআরসি বিদ্যমান আইন পর্যালোচনা করতে পারে এবং মানবাধিকারকে আরও ভালোভাবে রক্ষা করার জন্য সংশোধনের সুপারিশ করতে পারে। সচেতনা প্রচার। এখানে কি বলা হচ্ছে, এটি গবেষণা পরিচালনা করতে পারে, কর্মশালা আয়োজন করতে পারে এবং মানবাধিকার বিষয়গুলি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে পারে। সরকারের প্রতিবেদন জমা দিতে পারে। এনএইচআরসি মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তার অনুসন্ধান এবং সুপারিশগুলি বিস্তারিতভাবে সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। তারপরে সাংবিধানিক সংস্থা নয়, যদিও এনএইচআরসি মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতীয় সংবিধানে এর সরাসরি উল্লেখ নেই। সদস্যদের অপসারণ। এখানে বলা হচ্ছে প্রমাণিত অসদাচরণ বা অক্ষমতার কারণে ভারতের রাষ্ট্রপতি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন এবং সদস্যদের অপসারণ করতে পারেন। তারপর উপসংহার শেষের দিকে লিখবে, ভারতের মানবাধিকার লঙ্ঘন রোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় এবং রাজ্য উভয় সরকারকে এই সুপারিশ করার ক্ষমতা কে দিয়েছে? এনএইচআরসি। তাই ভারতের রাষ্ট্রপতি এনএইচআরসির কাছ থেকে একটি বার্ষিক প্রতিবেদন পান, যা সংসদের উভয় কক্ষে পেশ করা হয়। তারপরে নেক্সট, নারী আন্দোলন, মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের টিকা আকারে আসতে পারে। প্রথমে ইন্ট্রোডাকশন, ভূমিকা। ভারতের নারী আন্দোলনের সূচনা 19বিংশ শতাব্দীর সামাজিক পরিবর্তনের বিকাশের সময় থেকে শুরু হয়। মৈত্রী চৌধুরীর মতে পশ্চিমা নারীবাদী আন্দোলনের বিপরীতে ভারতের নারীবাদী আন্দোলন পুরুষের দ্বারা শুরু হয়েছিল। তাহলে এই ভারতের নারীবাদী আন্দোলন পুরুষের দ্বারা কিন্তু শুরু হয়েছিল, এটা একটা এমসিকিউ প্রশ্ন হয়ে গেল। এবং পরে মহিলারাও এতে যোগ দিয়েছিলেন। নারীবাদ একটি নারী নেতৃত্বাধীন আন্দোলন হিসেবে কয়েক বছর ধরে মহারাষ্ট্রে স্বাধীনভাবে শুরু হয়েছিল। তাহলে এই নারীবাদী আন্দোলনটা শুরু হয়েছিল মহারাষ্ট্রে, যেখানে সাবিত্রীবাই ফুলের মতো নারী অধিকার। তাহলে এই নারীবাদীর অধিকারের মধ্যে কে আছেন? সাবিত্রীবাই। তোমাদের এমসিকিউ পরীক্ষা দিতে পারে। তারপরে নারী অধিকার এবং শিক্ষার অগ্রদূতরা ছিলেন যিনি ভারতের প্রথম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে ভারতের প্রথম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা কে করেছিলেন? সাবিত্রীবাই ফুলে। তারপরে নারীদের সক্রিয়তা। নারীদের বেশিরভাগ সমস্যাই সামনে আনা হয়েছিল এবং পরিবর্তনগুলি বাস্তবিত হয়েছিল। ভারতীয় নারীদের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ের অনেক পরিবর্তনের জন্য পুরুষদেরই দায়িত্ব ছিল। তবে 19বিংশ শতাব্দীর শেষের দিকে তাদের স্বামী, স্ত্রী, বোন, কন্যা, প্রসূতি এবং নারী শিক্ষার মতো প্রচারণার দ্বারা সরাসরি প্রভাবিত অন্যান্য ব্যক্তিরা তাদের প্রচেষ্টায় তাদের সাথে যোগ দিয়েছিলেন। বিংশ শতাব্দীর দিকে স্বায়ত্তশাসিত নারীদের নিজস্ব সংগঠনের উত্থানের ফলে নারীরা বর্ধিত স্বায়ত্তশাসন অর্জন করেছিলেন। তারপরে 1913 দশকে শেষের দিকে 1940-এর দশকের গোড়ার দিকে নারীদের সক্রিয়তা সম্পর্কে একটা নতুন আখ্যান আবির্ভূত হয়েছিল। তাহলে নারীদের সক্রিয়তা সম্পর্কে একটা নতুন আখ্যান আবির্ভূত হয়েছিল কোন দশকে? 1940-এর দশকের। তারপরে সাধারণ জনগণ এবং মহিলাদের বিচ্ছিন্নতা। ভারতের স্বাধীনতা পরবর্তী সময়কালে উত্তর প্রবর্তক যুগ বলা হয়। ভারতের স্বাধীনতার পরবর্তী সময়কালকে কি বলা হয়? উত্তর প্রবর্তক যুগ বলা হয়। এমসিকিউ প্রশ্ন তোমাদের এখানে একটা হয়ে যাচ্ছে। স্বাধীনতার পর ভারতকে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। দীর্ঘ প্রাদেশিক আধিপত্য আমাদের আদিবাসী শিল্পকলাকে ধ্বংস করে দিয়েছিল, আমাদের প্রাকৃতিক সম্পদকে নিঃশেষ করে দিয়েছিল। শিল্পায়ন, ক্রমবর্ধমান অগ্রগতি, অজ্ঞতা এবং বহনযোগ্যতার অভাব, এই সবই নারীদের নতুন চাহিদার সাথে খাপ খাইয়ে নিতে ব্যর্থতার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই সময় আজ সমাজ সংস্কারকরা পবিত্র ও আইনি ব্যবস্থা উপস্থাপন করে, সাধারণত জনগণ এবং মহিলাদের বিচ্ছিন্নতা থেকে রক্ষা করে এবং অবস্থান, মতবাদ, ধর্ম, লিঙ্গ, জাতি নির্বিশেষে সকল বাসিন্দার জন্য ন্যায্যতা প্রদান করে ভারতীয় সংস্কৃতির প্রচার করার চেষ্টা করেছিলেন। তারপর তেলেঙ্গানা আন্দোলন রয়েছে, আমি এটা পড়ে শোনাচ্ছি না, তোমরা একটু স্ক্রিনশট করে রাখো। এখানে এমসিকিউ প্রশ্ন তোমাদের আছে। এখানে তেলেঙ্গানা আন্দোলন হয়েছিল 1946 সালে শুরু হয়েছিল। এবার স্থায়ী ছিল 1951 সালে। তারপরে এখানে
হায়দ্রাবাদ রাজ্যের ব্যক্তিদের একটি ভিন্ন মত, সেখানে ছিলেন নিজাম এবং পাতিল। এটা কঠোর একটা ব্যবস্থা ছিল, জায়গাটার নাম ছিল নিজাম। তারপরে আই কর্মকর্তা, এটাও তোমরা জেনে রাখো, সেখানে মালিকানাটা ছিল জমিদারি। তারপরে জোরপূর্বক আদায়ের ভেটটি, অর্থাৎ জোর করে কিছু কর আদায় করা হতো শ্রমিকদের কাছ থেকে। তোমরা স্ক্রিনশট করে রাখো। শেষের দিকে লিখবে ভারতে নারীবাদ বলতে নারীদের সমান রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অধিকার এবং সুযোগ সংজ্ঞায়িত, তৈরি এবং সুরক্ষার উপর নিবদ্ধ করে এমন একদল আন্দোলনকে বোঝায়। ভারতীয় সমাজের মধ্যে এটি নারীর অধিকারের সাধনা। ভারতের নারীবাদীরা বিশ্বজুড়ে নারীবাদীদের মতো সমান শ্রমের জন্য সমান বেতন, সমান স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ এবং সমান রাজনৈতিক অধিকার চান। তারপরে পরিবেশ আন্দোলন, এটা তোমাদের টিকা পরীক্ষায় আসতে পারে। ভারতে বিশেষ করে 1970-এর দশকের পর বেশ কিছু পরিবেশগত আন্দোলনের সূত্রপাত ঘটে। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানীয় চ্যালেঞ্জের প্রতি বিভিন্ন ধরনের ব্যক্তি প্রতিক্রিয়া থেকে এই আন্দোলনগুলি উদ্ভূত হয়েছিল। পরিবেশগত আন্দোলনের বিকাশ দেশের কোনো একটি অঞ্চলে সীমাবদ্ধ নয়। তারপরে বিষ্ণুই আন্দোলন, অমৃতা দেবী। বিষ্ণুই আন্দোলন মনে রাখবে অমৃতা দেবীর প্রচেষ্টায় বা নেতৃত্বে কিন্তু হয়েছিল, যেখানে 363 জন মানুষ তাদের বন সংরক্ষণের জন্য তাদের জীবন দিয়েছিলেন। পরীক্ষায় এমসিকিউ তোমাদের আসতে পারে। এটি ছিল প্রথম আন্দোলন যেখানে অস্থায়ী ভিত্তিতে গাছকে আলিঙ্গন বা আলিঙ্গনের ধারণাটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই মুহূর্তটি বিষ্ণুই আন্দোলন নামে জনপ্রিয়। চিপকো আন্দোলন, এটা তোমাদের টিকা দিতে পারে, এটা তোমরা জেনে রাখো। ভারতের চিপকো আন্দোলন বিশ্বের সবচেয়ে সুপরিচিত পরিবেশ আন্দোলনগুলির মধ্যে একটি। চিপকো আন্দোলনের মধ্যে পশ্চিম হিমালয়ের অলকানন্দা নিষ্কাশন অববাহিকার পরিবেশগত সমস্যার প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছিল। তারপরে স্বাধীনতা পূর্বযুগে হিমালয়ের বনধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য শুরু হওয়া চিপকো আন্দোলনের উৎপত্তিস্থল এখানেই। অ্যাপিকো আন্দোলন রয়েছে তোমাদের এখানে। নর্মদা বাঁচাও আন্দোলন, তোমাদের টিকা আসতে পারে। তাহলে অ্যাপিকো আন্দোলন ভারতের বন ভিত্তিক পরিবেশ আন্দোলনগুলির মধ্যে একটি হলো অ্যাপিকো আন্দোলন। কর্ণাটকের উত্তরা কন্নড় জেলার পশ্চিমঘাটে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছিল। কর্ণাটকের বন জেলা হলো উত্তর কন্নড়, যা পশ্চিম ঘাটের অংশ। নর্মদা বাঁচাও আন্দোলন হচ্ছে নদী উপত্যকা। নর্মদা হলো ভারতীয় উপদ্বীপের সর্বশ্রেষ্ঠ পশ্চিম প্রবাহিত নদী। জলপ্রপাতের ধারাবাহিকতায় নর্মদা 1312 কিলোমিটার দীর্ঘ অরণ্যময় পাহাড়, সবুজ কৃষি সমভূমি এবং ছোট ছোট পাথুরে গিরিখাতের মধ্য দিয়ে আরব সাগরে মিশেছে। তারপর রয়েছে সড়ক নেটওয়ার্ক, এটা তোমরা একটু দেখে রাখো। তারপর শেষে উপসংহার, তোমরা উপসংহারটা এভাবে শেষ করবে। তারপরে দলিত আন্দোলন রয়েছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের টিকা আসতে পারে। ইতিহাস সাক্ষ্য দেয় যে ভারতীয় সমাজে সামাজিক বিভাজন, যেমন বর্ণ, লিঙ্গ, শ্রেণী ইত্যাদির ব্যাপকতা রয়েছে। এই বিভাজনগুলি সমগ্র ভারতীয় সমাজকে বদলে দিয়েছে। দলিত, নিম্ন বর্ণ বা মহিলা শোষিত অংশগুলিকে প্রচলিত ব্রাহ্মণ্যবাদী নিপীড়নমূলক কাঠামোর দ্বারা নির্মিত প্রান্তে ঠেলে দেওয়া হচ্ছে। দলিতরা হলো এমন মানুষ যারা শতাব্দী ধরে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে শোষিত হয়ে আসছে। তারপরে রয়েছে সামাজিক কাঠামো। সামাজিক কাঠামোতে দমন, বয়কট, ভাঙা বা শোষিত একদল বা গোষ্ঠীকে দলিত বলা হয়। শর্ট প্রশ্ন আসতে পারে। তারপরে ব্রহ্মাশ্রম তত্ত্ব অনুসারে দলিতরা হলেন শেষ বর্ণবিভাগ গঠনকারী ব্যক্তি। অনেক ঐতিহাসিকদের মতে দলিতের এই ঐতিহ্যবাহী সংজ্ঞাটি প্রযোজ্য। ভারতীয় সংবিধানের সংরক্ষিত বর্ণ অনুসারে দলিতরা হলেন সেই ব্যক্তি যারা এই শ্রেণীর অধীনে পড়ে। অবিচারের বিরুদ্ধে লড়াই, ঠিক আছে, এটা তোমরা একটু পড়ে রাখো। আমি এখান থেকে শুরু করছি। ভারত স্বাধীনতা অর্জন করেছিল, কিন্তু দলিতরা স্বাভাবিক সমানভাবে জীবনযাপনের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। সমতার এই ধারণা ভারতের দলিত আন্দোলনের জন্ম দেয়। তাদের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে চলমান অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে দলিত আন্দোলন হলো উচ্চবর্ণের সামাজিক বা সাংস্কৃতিক প্রাধান্যকে চ্যালেঞ্জ করার একটি যুদ্ধ। তারপরে দলিত মহিলাদের প্রতি আচরণ, তোমরা স্ক্রিনশট করে রাখো। তারপরে দলিত আন্দোলন আবার এখান থেকে শুরু হচ্ছে, তারপরে উপসংহার শেষ হচ্ছে। অস্পৃশ্যতা নিবন্ধ করা হয়েছে, কিন্তু অন্যায্য প্রথা নিষিদ্ধ করা হয়নি। আজ সুন্দর পোশাক পরা নিষিদ্ধ নয়, কিন্তু একটি ভালো চাকরি পাওয়া নিষিদ্ধ। তাই সংস্কার সামাজিক উন্নতির দৃষ্টিকোণ থেকে
দলিতদের বৈষম্য ভিত্তিক প্রথার বিলুপ্তি এবং অধিকার অর্জন উভয়ই প্রয়োজন। তারপরে ভারতীয় সংবিধানে মানবাধিকার সংক্রান্ত আইন বর্ণনা, মোস্ট ইম্পর্টেন্ট। এখানে পয়েন্ট করবে ভারতীয় সংবিধানে বর্ণিত সাংবিধানিক প্রতিবাধানের অধিকার। ভারতীয় সংবিধানের 32 নং ধারায় সাংবিধানিক বিধানের মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে। এই ধারা অনুসারে মৌলিক অধিকারগুলি রক্ষা বলবৎ করার জন্য নাগরিকরা সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন। সুপ্রিম কোর্ট আবেদনটি বিচার করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য 5 প্রকার লেখ জারি করতে পারে। 5 প্রকার লেখ জারি কোনটা? একটা হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ। এখানে এই জায়গায় সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট ব্যক্তিকে আটক করলে সশরীরে আদালতে হাজির করার নির্দেশ দিতে পারে। আটক বিধিসম্মত না হলে আদালত মুক্তির নির্দেশ দিতে পারে। তারপরে রয়েছে এখানে পরমাদেশ। পরমাদেশ কি? এই আদালতে আদেশের মাধ্যমে সরকার, ব্যক্তি, প্রতিষ্ঠান প্রভৃতি সর্বসাধারণের দায়িত্বযুক্ত কর্তৃপক্ষ তার কর্তব্য পালনের নির্দেশ পালন করে। তারপর রয়েছে প্রতিষেধ। এখানে কি করা হচ্ছে? এই আদালতগুলিতে নিজ সীমার মধ্যে কাজ করতে নির্দেশ দিয়ে এই লেখ জারি করতে পারে। প্রতিষেধ একমাত্র আদালতের বিরুদ্ধে জারি করা যায়। তারপর অধিকার পৃচ্ছা রয়েছে এখানে, উৎপ্রেষণ, তারপরে মূল্যায়ন। এটুকু লিখলে কিন্তু তোমাদের 5টা পয়েন্ট করলে হয়ে যাবে। সুতরাং লেখগুলি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর রয়েছে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমে ইন্ট্রোডাকশন। মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত একটি ঘোষণাপত্র বা আন্তর্জাতিক দলিল যা সমস্ত মানুষের অধিকার এবং স্বাধীনতাকে সংহত করে। তারপরে সার্বজনীন ঘোষণার অন্তর্নিহিত কাঠামোটি হলো একটি প্রস্তাবনা যা প্রারম্ভিক সাধারণ নীতিসহ নেপোলিয়ন কোড দ্বারা প্রভাবিত হয়েছিল। এর চূড়ান্ত কাঠামোটি ফরাসি আইনবিদ রেনে ক্যাসিন দ্বারা প্রস্তুত দ্বিতীয় খসড়ার রূপ নেয়, যিনি কানাডীয় আইন পণ্ডিত জন পিটার্স হামফ্রে দ্বারা প্রস্তুত প্রাথমিক খসড়ায় কাজ করেছিলেন। তারপরে ঘোষণার কিছু নিম্নলিখিত পয়েন্ট রয়েছে। প্রস্তাবনাটি ঐতিহাসিক বা সামাজিক কারণগুলিকে নির্ধারণ করে যা ঘোষণার খসড়ার তৈরির প্রয়োজনীয়তার দিকে পরিচালিত করেছিল। তারপরে এখানে অনুচ্ছেদগুলো রয়েছে, তোমরা একটু দেখে নাও। অর্থাৎ যে অনুচ্ছেদগুলো রয়েছে কত থেকে কত, এগুলো অধিকার আর কি, আইনি অধিকার। তারপরে লাস্টের উপসংহার। সর্বজনীন ঘোষণার অন্তর্নিহিত কাঠামোটি একটি প্রস্তাবনা যা প্রারম্ভিক সাধারণত নীতিসহ নেপোলিয়ন কোড দ্বারা প্রভাবিত হয়েছিল। তারপরে মানবাধিকারের তৃতীয় প্রজন্ম। এটা আমি তোমাদের এর আগের ভিডিওতে দিয়েছিলাম, আমি এখানে তোমাদের পড়ে শোনাচ্ছি না, তোমরা স্ক্রিনশট করে রাখো। এই তৃতীয় প্রজন্মটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। এখানে প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম এবং তৃতীয় প্রজন্ম রয়েছে। যে কোনো একটা প্রজন্ম তোমাদের আসবে বা একসঙ্গে তোমাদের পরীক্ষায় দিতে পারে। তোমরা স্ক্রিনশট করে রাখো, আমি তোমাদের এইটা পড়ে শোনাচ্ছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এখানে দেখো প্রথম প্রজন্ম রয়েছে, দ্বিতীয় প্রজন্ম, সেকেন্ড জেনারেশন রাইট, তারপর রয়েছে তৃতীয় প্রজন্ম। এখানে কিছু বৈশিষ্ট্য রয়েছে তৃতীয় প্রজন্মের, আসতে পারে পরীক্ষায়, এগুলো তোমরা একটু দেখে রাখবে। তারপর চলে যাচ্ছি, বৈশিষ্ট্য শেষ হলো। তারপরে এখানে তোমাদের সীমাবদ্ধতা, এগুলো না দেখলেও হবে। এই যে তৃতীয় প্রজন্ম, মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একবিংশ শতাব্দীতে পরিবেশ আন্দোলন ও বহুত্ববাদী সাংস্কৃতিক সচেতনতার ফলে যে সাংস্কৃতিক ও পরিবেশগত অধিকারের ধারণা গড়ে ওঠে তাকে তৃতীয় প্রজন্মের অধিকার বলে। তোমাদের পরীক্ষায় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে এটা। এই অধিকারের মূল প্রবক্তা হলেন ক্যারেল। তোমরা মনে রাখবে তৃতীয় প্রজন্মের প্রবক্তাকে ক্যারেল ভাসাক, পরীক্ষায় আসতে পারে। তৃতীয় প্রজন্মের অধিকারগুলি তুলনামূলকভাবে সাম্প্রতিক সংযোজন। বিংশ শতাব্দীর শেষের দিকে একবিংশ শতাব্দীতে এই অধিকারের ধারণা জনপ্রিয়তা লাভ করে। তারপর 1948 সালে এমসিকিউ প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক ঘোষিত হয়েছিল জনগণের শান্তির অধিকারের জন্য। তারপরে তৃতীয় প্রজন্ম অধিকারে ব্যক্তি রাষ্ট্রের সঙ্গে সমূহ ধারণাটি যুক্ত। এখানে আত্মনিয়ন্ত্রণের অধিকার, তারপর রয়েছে উন্নয়নের অধিকার। এগুলো হচ্ছে সুস্থ বা হচ্ছে সাংস্কৃতিক সংখ্যালঘুদের সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য, প্রথা সংরক্ষণের অধিকার, বিষ্ণু, বায়ু, মাটি ও জলের অধিকার প্রভৃতি উল্লেখযোগ্য। তারপরে বৈশিষ্ট্যগুলো এখানে কিছু রয়েছে, ঠিক আছে। তারপরে সর্বজনীনতাবাদ বনাম আপেক্ষিকতাবাদ, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমে ভূমিকা, তারপরে এই ভূমিকার ইন্ট্রোডাকশানটা শেষ হচ্ছে। বিপরীতে
উপযোগী নৈতিক তত্ত্ব ভালো মন্দের মধ্যে স্পষ্ট পার্থক্য প্রদান করে। তারপরে জেরেমি বেনথাম যুক্তি দিয়েছিলেন। তারপরে নেক্সট পেজে চলে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট করে রাখো। পরিশেষে বলা যায় নৈতিক আপেক্ষিকতাবাদকে সহনশীলতার যুক্তি দিয়ে সমর্থন করা যায়। তোমরা আরেকটু দেখে নাও, প্রথম থেকে আমি স্ক্রল করছি। তাহলে এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আজকের ক্লাস। তোমরা আগামীকালকে ভালো করে পরীক্ষা দাও এবং তোমাদের জন্য রইল শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।